বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর হচ্ছে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা হ্যাক হয়ে গেছে। এবং বেছে বেছে যে ভিডিওগুলোর উপর টার্গেট পড়েছে সেটা হচ্ছে আমাদের বোন অভয়া, তার সংক্রান্ত যে লাইভ স্ট্রিমিং হয়েছে, যে বিচার প্রক্রিয়া, সেই ভিডিওগুলো উড়ে গেছে এবং তার বদলে একাধিক উল্টো পাল্টা ভিডিও চলে আসছে। এবং তার ফলেই প্রশ্নটা উঠে যাচ্ছে, যে ডাইনিতন্ত্রের কথা বলছি, সেই ডাইনিতন্ত্র কি এবার সুপ্রিম কোর্টের পিছনেও লাগতে চলেছে? সেই প্রশ্নটা উঠছে তার কারণ এই অভয়া সংক্রান্ত মামলায় কাদের সবথেকে বেশি অস্বস্তি হচ্ছে, কারা বারবার বিড়ম্বনায় পড়ছে। সুপ্রিম কোর্টের ৩ প্রধান বিচারপতি সহ ৩ বিচারপতির যে বেঞ্চ রয়েছে, সেই বেঞ্চে কারা বারবার ভৎসনার মুখে পড়ছে। সুতরাং প্রশ্নটা সেইখানে উঠছে। এর পাশাপাশি ইডি এবং সিবিআই এই বাংলায় যে বিভিন্ন দুর্নীতি তদন্ত করছে, সেই মামলাগুলোই যে এবার ঝাঁপাতে চলেছে। এবং বিশেষ করে কয়লা ভাইপোর রক্ষা কবচ উঠে যাওয়ার পর এবার যে তারা আর কোনো রেয়াত করবে না, সেইটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। যদিও পদে পদে ঠোক্কর খেতে হচ্ছে, কিন্তু যারা হতাশ হয়ে পড়ছিলেন, যারা বলছিলেন যে বোধহয় সবটাই সেটিং হয়ে গেছে, ইডি সিবিআই ঘুমিয়ে আছে, তা কিন্তু নয়। এই রাজ্যে দুর্নীতি মামলায় তো তারা ঝাঁপাচ্ছেই, তার পাশাপাশি এই রাজ্য থেকে সমস্ত রকমের মামলা রাজ্যের বাইরে অন্য রাজ্যে নিয়ে যাওয়ারও পরিকল্পনা হচ্ছে। ফলে ওই ডাইনি তন্ত্রের কিন্তু এবার সত্যিই কপালে ভাঁজ জমতে শুরু করেছে। আজকে অনেকগুলো খবর রয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সংক্রান্ত, ইডি থেকে সিবিআই, এবং রেশন দুর্নীতি, ভোট পরবর্তী হিংসা, কয়লা কেলেঙ্কারি, একাধিক আপডেট রয়েছে। এক এক করে প্রত্যেকটা নিয়ে আসবো আপনাদের সামনে। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যেটা খুব ইম্পর্টেন্ট খবর সেটা আপনাদের জানাই, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ইউটিউব ভিডিও চ্যানেলটি রয়েছে সেটি হ্যাক হয়ে গেছে। সেখানে বিভিন্ন ভিডিও উড়ে যাচ্ছে এবং তার বদলে একাধিক উল্টোপাল্টা ভিডিও চলে আসছে। এবং সব থেকে যেটা আশ্চর্যের কথা সেটা হচ্ছে যে আমাদের অভয়া সংক্রান্ত যে কটা লাইভ স্ট্রিমিং ছিল, যে বিচার প্রক্রিয়া হয়েছে, সেই ভিডিওগুলোই বেছে বেছে নাকি উড়ে যাচ্ছে। এমনকি সুপ্রিম কোর্টের একজন টেকনিক্যাল যিনি রয়েছেন, সেই দিকটা দেখেন, তিনিও কিন্তু স্বীকার করে নিয়েছেন এই হ্যাকিং এর কথা। এবং যেটা জানা যাচ্ছে যে অভয়া সংক্রান্ত যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যখনই সার্চ করা হচ্ছে, তখন যে ভিডিওগুলো দেখা যাচ্ছে সেখানে ক্লিক করলে অন্য ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে। কখনো সেটা কোনো ক্রিপ্টোকারেন্সির ভিডিওতে চলে যাচ্ছে, বা অনেকে আবার তো সার্চ করে চ্যানেলটাই খুঁজে পাচ্ছেন না। তার ফলে প্রশ্ন উঠছে যে কারা এর পিছনে রয়েছে। ডেফিনেটলি ন্যাশনাল লেভেলে এটা সিকিউরিটির একটা ব্যাপার এবং সেখানে খোঁজ খবর চলছে, সেখানে এটা নিয়ে ইনভেস্টিগেশন হবে কারা এর পিছনে রয়েছে, কোনো বহিঃশত্রুর ব্যাপার রয়েছে কিনা। কিন্তু তার সঙ্গে যে প্রশ্নটা উঠে যাচ্ছে, বেছে বেছে অভয়া মামলার ভিডিওগুলোর উপরই কেন অ্যাটাক হচ্ছে, কাদের স্বার্থটা জড়িয়ে রয়েছে, কারা অস্বস্তিটা পড়ছে, সেই সমস্ত আর মানুষের সামনে দেখতে দিতে চাইছে না। এগুলো খুললেই যাদের অস্বস্তি বহু গুণ ধরা পড়ে যাচ্ছে, সমস্ত ধামাচাপা দিতে তারা কি এই নোংরামিটা করেছে? এই প্রশ্নটা কিন্তু জাতীয় স্তরে উঠতে শুরু করে দিয়েছে। এর পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টে একটা কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। সেই শুনানিতে কিন্তু সিবিআই একটা বড় ইঙ্গিত দিয়ে রেখেছে। সিবিআই কি বলছে? সিবিআই এখানে অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ, এই ২ মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন এবং ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে তারা সেখানে গিয়েছিলেন। এই সিবিআই সেখানে গিয়ে যেটা অভিযোগ করে যে ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন কোর্ট হচ্ছে, সেখানে এই ভোট পরবর্তী হিংসা মামলায় যারা ধৃত, সেই অভিযুক্ত, তারা কিন্তু একের পর এক জামিন পেয়ে যাচ্ছে। এবং এখানকার যে বিচার পদ্ধতি রয়েছে, সেই বিচার পদ্ধতি কিন্তু ইতিমধ্যেই কম্প্রোমাইজড, প্রভাবিত হচ্ছে। তাই মামলা অন্য রাজ্যে স্থানান্তরিত করা হোক, এমন একটা তারা ভয়ঙ্কর দাবি কিন্তু করেছে। অর্থাৎ যে অভিযোগটা বারে বারেই এই রাজ্যে ওঠে, যে বিশেষ করে এই রাজ্যের লোয়ার কোর্ট, সেখানে কিন্তু রাজনৈতিক প্রভাব চলে। সেখানে যে বিচার পদ্ধতিটা হচ্ছে সেটা হয়তো সঠিক আইন মেনে হচ্ছে না। এই অভিযোগ কিন্তু বহুদিন ধরে সাধারণ মানুষ, বিরোধী দলের যারা কাজ করেন কর্মী, তারা কিন্তু করে আসছেন। কিন্তু এবার সেই অভিযোগটা সরাসরি নিয়ে চলে এলো সিবিআই। ফলে জাতীয় ক্ষেত্রে এটা নিয়েও হইচই পড়ে গেছে। যদিও ২ বিচারপতি, মাননীয় অভয় এস ওকা এবং মাননীয় অগাস্টিন জর্জ, তারা কিন্তু বলেছেন যে সিবিআইকে কিন্তু এটাতে ভর্ৎসনাই করেছেন। বলছেন যে ওয়েস্ট বেঙ্গলের সব আদালতেই প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্ত জামিনই বেআইনি। এটা মেনে নিলে বলতে হবে পশ্চিমবঙ্গতে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। সিবিআই এর এই ধরনের মনোভাব দুর্ভাগ্যজনক। তারা কোনো পার্টিকুলার রায় বা কোনো বিশেষ বিচারপতি এই নিয়ে তারা বলতে পারেন, সেখানে তাদের পছন্দ নাই হতে পারে।
কিন্তু সামগ্রিকভাবে এই মামলা যখন বলা হচ্ছে বিচার ব্যবস্থা সম্বন্ধে তখন সেটা মেনে নেওয়া যায় না। ফলে এই ধরনের কথা বলার ফলে মামলা কিন্তু খারিজ করেনি সুপ্রিম কোর্ট। কিন্তু এই কথা বলার পরে সিবিআই তখন মামলাটা তুলে নেয়। কিন্তু এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এক, পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা যে কম্প্রোমাইজ, সেখানে যে কোনো রাজনৈতিক প্রভাব রয়েছে, কোনো প্রভাব রয়েছে এবং তার ফলে সঠিকভাবে বিচার করা যাচ্ছে না এবং বিচার প্রক্রিয়া কিন্তু এই তদন্ত প্রক্রিয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ফলে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত বিচার প্রক্রিয়া যে অন্য রাজ্যে নিয়ে গেলে সেখানে তবেই সুষ্ঠুভাবে করা সম্ভব কাজটা, তদন্তটা, সেইটা কিন্তু সিবিআই ইঙ্গিত দিয়ে রেখেছে। এবার আজকে মামলা তুলে নিয়েছে বা সিবিআই ভৎসনা করেছে, এই জায়গাতেই ব্যাপারটা থেমে থাকছে এমনটা কিন্তু অনেকেই মনে করছেন না। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট এটা বলবে কোয়াইট অবভিয়াস, কেননা বিচার ব্যবস্থা নিয়ে তারা যদি সরাসরি কিছু বলে সেক্ষেত্রে তারাও কিন্তু বিচার ব্যবস্থার অঙ্গ এবং সেখানে নিজেদের দিকেই কিন্তু কাদা ছেটানোর ব্যাপারটা চলে আসবে। ফলে এই জায়গাটায় সিদ্ধান্ত নিতে গেলে অনেক ডেপথে হিয়ারিং এর দরকার আছে, অনেক তথ্য প্রমাণের দরকার আছে। ফলে খুব স্বাভাবিকভাবে সিবিআই প্রাইমারি হিয়ারিং এটা মেনে নেবে না। কিন্তু সিবিআই কি জানতো না যে এটা সুপ্রিম কোর্টে গেলে এই ধরনের একটা ব্যাপার আসতে পারে? আসলে এটা অনেকেই বলছেন যে সিবিআই কোথাও গিয়ে হিন্টসটা দিয়ে রাখলো, আগামী দিনে এর তথ্য প্রমাণ জোগাড় করে এটা কিন্তু তারা সত্যি সত্যি এবার ছাপাবে, যাতে করে ওই বলে না যে সিবিআই ইডি দিনের পর দিন তদন্ত করে যাচ্ছে, কোনো ফ্রুটফুল রেজাল্ট হচ্ছে না, তার পিছনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তো সামনে আসে না। সুতরাং সেই জায়গাটাই কিন্তু এখানে তারা চেপে ধরতে চাইছে যে বিচার প্রক্রিয়াটা সেটা বাংলার বাইরে নিয়ে গেলে তবেই কিন্তু প্রপারলি সমস্ত কিছু করা সম্ভব। এবং এটা শুধু সুপ্রিম কোর্ট নয়, আজকে কলকাতা হাইকোর্টেও কিন্তু এটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা হিয়ারিং হয়েছে। সেটা অবশ্য সিবিআই নয়, কিন্তু আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, তারা কিন্তু রেশন দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা বলছেন যে আমরা গত ৮ মাসে ৩ বার এই বিচারপতি বদল হতে দেখেছি এই সংক্রান্ত মামলায়। কিন্তু মূল যে মামলাটা সেই মামলার শুনানিই হচ্ছে না। ফলে সকলে একে একে জামিন পেয়ে যাচ্ছে। আর এইভাবে চললে ইডি কিন্তু বিশেষ কিছু করতে পারবে না। অর্থাৎ আবারও সেই বিচার প্রক্রিয়ার দিকে, এবং সেটা কলকাতা হাইকোর্টে, মানে রাজ্যের অন্যান্য লোয়ার কোর্ট যেখান থেকে ভোট পরবর্তী হিংসার জামিন পেয়ে যাচ্ছে বলে সিবিআই সুপ্রিম কোর্টে বলছে, আর এদিকে কলকাতা হাইকোর্টে গিয়েও আইনি প্রক্রিয়ায় কতখানি অসহায় হয়ে রয়েছে ইডি, সেই জায়গাটা তারা তুলে ধরছে। এটাও কিন্তু দুয়ে দিয়ে অনেকেই চার করে ফেলছেন। এটা এমনি এমনি উঠে আসছে, ইডি এমনি এমনি তুলছে, এই কথাটা বলছে না। যাই হোক, এই মামলায় যেটা বলা হয়েছে যে রাজ্যের হাতে এই রেশন দুর্নীতি সংক্রান্ত যে মামলা আছে, সেখানে রাজ্যের পুলিশ আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত কোনো রকম তদন্ত করতে পারবে না, যাতে ইডির তদন্ত ব্যাহত না হয়। আর আগামী ৭ই অক্টোবর এই মামলার নেক্সট হিয়ারিং এর ডেট দেওয়া হয়েছে। কিন্তু ইডি যেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ইতিমধ্যেই এই রেশন দুর্নীতি মামলায় যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩ ব্যক্তি, আকিবুর রহমান, শঙ্কর আড্ড এবং বিশ্বজিৎ দাস, তারা কিন্তু জামিন পেয়ে গেছে। মূল অভিযুক্ত যে সেই মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বারবার জামিনের চেষ্টা করছে, যদিও তার জন্য ভুয়ো মেডিকেল সার্টিফিকেট ব্যবহার করার চেষ্টা করছে। এটা প্রমাণিত হয়, আপাতত জামিন আটকে গেছে। কিন্তু এইভাবে যদি মূল মামলার শুনানি না হয় তাহলে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকও সেখানে জামিন পেয়ে যাবে। আর সেক্ষেত্রে এই রেশন দুর্নীতি মামলায় কিন্তু খুব বেশি কিছু করা যাবে না। অর্থাৎ একদিকে ইডি কলকাতা হাইকোর্টে নক করছে, একদিকে সিবিআই সুপ্রিম কোর্টে নক করছে, এবং প্রত্যেক জায়গায় কিন্তু বাংলার যে বিচার বিভাগীয় জায়গা রয়েছে সেই জায়গাটাই যে একটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, এবং সেই জন্য তদন্তটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, এই জায়গাটা কিন্তু তারা নক করতে শুরু করেছেন। ফলে বাংলার বাইরে কি আগামী দিনে এই সমস্ত মামলা চলে যাবে? আর সেখানে গেলে তারপর তদন্তে গতি আসবে? এই ধরনের যে প্রতিবন্ধকতা এখানে আইনি ব্যবস্থার মাধ্যমে সৃষ্টি করা হচ্ছে, সেই জায়গাটা আটকে যাবে। ফলে যারা বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ৫ পয়সার দুর্নীতি করিনি বলে, তাদের কি ঘুমটা ছুটবে? ঘুমটা ছুটবে এই কারণেই মনে হচ্ছে, কেননা আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাটেম্প্ট কিন্তু ইডি নিয়েছে আজকে কলকাতা হাইকোর্টের পাশাপাশি সেই সুপ্রিম কোর্টে। কি নিয়েছে? সেখানে তারা রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গেছে। কেননা রাজ্যের এই মন্ত্রীর একটা রক্ষা কবচ আছে যে কয়লা পাচার সংক্রান্ত মামলা, সেই মামলায় তাকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে তাকে কলকাতাতেই করতে হবে, দিল্লিতে করা যাবে না। এই রক্ষা কবচটা তাকে দিল্লি হাইকোর্ট দিয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল তার বয়স হয়ে গেছে, তিনি অসুস্থ, রাজনৈতিক কাজে ব্যস্ত থাকেন, অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, ফলে দিল্লিতে গিয়ে করা সম্ভব নয়, যেটা যদি করতে হয় কলকাতায় করতে হবে। এবার যেটা ইডি বলেছে যে এই রক্ষা কবচটা দিল্লি হাইকোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে, প্রধান বিচারপতি বেঞ্চে তারা গিয়েছিলেন এবং বলেছিলেন এই রক্ষা কবচটা তুলে নেওয়া হোক, আমাদের দিল্লিতে ডেকেই জেরা করার দরকার আছে।
এবার প্রধান বিচারপতি যেটা করেছেন, এই মামলা খারিজ করে দিয়েছেন। কেন খারিজ করে দিয়েছেন? কেননা ইডি দিল্লি হাইকোর্টের ওই রায়টার পর ১৮১ দিনের মাথায় এসে এই এইটা করতে পেরেছে, এই আবেদনটা করেছে। ফলে সেই টাইমের জন্য এটাকে রিজেক্ট করে দিয়েছে। এবার আপনারা বলবেন তো তাহলে তো এটা ইডিরই অকর্মণ্যতা প্রমাণিত হলো। না, দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি বারবারই আপনাদের বলি যে ইডি যখন কয়লা মামলা নিয়ে ঝাঁপাবে তার মানে জানবেন যে এবার বড় কিছু হতে চলেছে। এবার ইডি একটা জায়গাতেই আটকে ছিল, সেটা হচ্ছে যে ওই যে সো কল্ড কয়লা ভাইপোর যার নাম শোনা যায়, সেও তো রক্ষা কবচ নিয়ে রেখে দিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যে আমাকে কলকাতায় জেরা করো, আমাকে দিল্লিতে ডেকে জেরা করা যাবে না। কেননা সে খুব ভালো করেই জানে যে দিল্লিতে ডেকে জেরা করা মানে আমাকে তুলবে সেদিনকে। আর যাতে দিল্লিতে ডেকে জেরা করে তুলতে পারে সেই জন্য ইডিও ঝাঁপাচ্ছে যাতে কলকাতায় জেরা করতে না হয়। কলকাতায় ডেকে জেরা করে যদি তাকে তোলা হয়, তারপর যে রাজনৈতিক ইমপ্লিকেশন শুরু হবে সেইটার একটা প্রবলেম আছে। অন্যদিকে এই রাজ্যে কিন্তু কোর্ট, বিশেষ করে লোয়ার কোর্ট, সেখানে যে কম্প্রোমাইজ হয় সেই জায়গাটা ইতিমধ্যেই নক করতে তারা শুরু করে দিয়েছে। তাই এই কয়লা ভাইপোর যতক্ষণ না রক্ষা কবচ উঠছে, ইডির হাত কার্যত বাধা হয়ে গিয়েছিল। বাকিদের চুনোপুটি তুলে বিশেষ কিছু লাভ নেই। হবে আগে কয়লা ভাইপোটাকে তোলো, তারপর বাকিদেরকে তোলো, এইটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ফলে সেই কয়লা ভাইপোর এতদিন রক্ষা কবচ থাকার ফলে ইডি ঝাঁপাতে পারছিল না। এইবার যেই কয়লা ভাইপোর রক্ষা কবচটা উঠে গেছে, তারা কিন্তু এবার ঝাঁপিয়েছে এই মন্ত্রীর জন্য। সেই একই দাবি, কলকাতায় নয় দিল্লি, অর্থাৎ দিল্লিতে ডাকা মানেই কিন্তু সেখানে গ্রেপ্তারির সম্ভাবনা প্রবল। এবং সেটা যারা রক্ষা কবচ নিয়ে রাখছে তাদের ক্ষেত্রেও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে তারা বারবার এটা আটকাবার চেষ্টা করছে যে না, দিল্লিতে ডেকো না, কলকাতায় ডাকো, কলকাতায় ডাকো। আরে ভাই, তুমি যদি অপরাধী না হয় দিল্লিতেই ডাকলো কি এসে গেল, কলকাতায় ডাকলেই কি হলো? আর অপরাধী যদি হয় তাহলে দিল্লিতে ডাকলেও তুমি অ্যারেস্ট হবে, কলকাতায় ডাকলেও অ্যারেস্ট হবে। কিন্তু তাও কলকাতার জন্য কেন জোর দিচ্ছ? তার একটাই কারণ, কলকাতায় ডেকে অ্যারেস্ট হলে একদিকে পলিটিক্যালি সেটা নিয়ে একটা ডামাডোল তৈরি করা যাবে, অন্যদিকে এখানকার কোর্টকে কি ম্যানেজ করা যাবে, সেই প্রশ্নটাই কিন্তু উঠছে বারবার। অর্থাৎ ইডি সিবিআই কিন্তু চুপ করে বসে নেই, তারা কিন্তু এই রাজ্যে যে দুর্নীতির মামলাগুলো আছে সেখানে যে আটকে থাকার যে জায়গাগুলো ছিল রক্ষা কবচের জন্য, এই কোর্ট সেই কোর্ট, এই বেঞ্চ সেই বেঞ্চ করে এরা করে রেখেছিল। আর তারপর ফুটানি মারতো শুধু বাইরে বেরিয়ে পকেটে হাত দিয়ে, যে 5 পয়সার দুর্নীতিকেও প্রমাণ করতে পারবে না। ওই রক্ষা কবচগুলোকে আগে তুলিয়েছে। রক্ষা কবচগুলো তোলানোর পরে কিন্তু এবার দিল্লিতে ডাকার জন্য তারা কিন্তু সংশ্লিষ্ট যা সব কাজকর্ম শুরু করেছে। হ্যাঁ, সেটা করতে গিয়ে তাদেরকে ঠক্কর খেতে হচ্ছে, কখনো সুপ্রিম কোর্টে বকা খেতে হচ্ছে, কখনো আটকে যাচ্ছে, আবেদন খারিজ হয়ে যাচ্ছে। কিন্তু এই রাজ্যে যে মামলাগুলো রাখা হবে না, তদন্ত প্রক্রিয়া এবং মামলা সবটাই অন্য রাজ্যে নিয়ে যেতে হবে, তাহলেই এই বাটপারগুলো, এই ডাইনিতন্ত্রের সৈনিকগুলো সমস্তগুলো শায়েস্তা করা যাবে এবং তিহারের মাটিতে গড়াগড়ি দেওয়ানো যাবে। ইডি সিবিআই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে এবং সেই জন্য নকিংটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গাতেই তারা করছে। এটা এমনি এমনি হচ্ছে না, এতগুলো মামলাতে এত তৎপরতা একসঙ্গে, অর্থাৎ বড় অ্যাকশনটা হবে যেটা আটকে ছিল কয়লা ভাইপোর রক্ষা কবচের জন্য, সেই ছবিটাই কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে, সত্যি সত্যি কি এবার ইডি ঝাঁপাতে চলেছে, ঝাঁপাতে পারবে, সিবিআই ঝাঁপাতে চলেছে এবং এই বাটপারগুলোকে এবার জেলের ঘানি টানাবে? সেই জন্যই কি এত তৎপরতা, নাকি এই অভয়া কাণ্ডের পর যে জাপটা তৈরি হয়েছে সেখান থেকে এদের ফোকাসটা ঠিক রাখার জন্যই এই ধরনের তৎপরতা দেখাচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।